আমরা এখন উদ্ভিদ বিজ্ঞান প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠন পর্ব। তো যেহেতু উদ্ভিদ বিজ্ঞান বলে ফেললাম, তো উদ্ভিদ বিজ্ঞান থেকে প্রথম একটা ব্যাপার আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। তো উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? সেটা হলো থিওফ্রাস্টাস। তো আমি যদি লিখি এখানে ফাদার অফ বোটানি, ফাদার অফ বোটানি হলো থিওফ্রাস্টাস। এই যে থিওফ্রাস্টাস। তো মজার ব্যাপার হলো এই যে থিওফ্রাস্টাস, এটা আসলে ওনার নিজের নাম ছিল না, এটা দেয়া নাম। এই যে থিও, এই থিও মানে হলো যে গড, গডকে বোঝানো হয় থিওস। আর ফ্রাস্টাস এটা মানে হলো ডিভাইন এক্সপ্রেশন, তোমাদের বইতে এটা দেয়া আছে, ডিভাইন এক্সপ্রেশন। তার মানে উনি আসলে খুব চমৎকারভাবে এক্সপ্রেস করতে পারতো যেগুলা উনি আসলে বলতো। তো এই জন্য যেহেতু খুব ভালো করে এক্সপ্লেন করতে পারতো, এই জন্য তার নামটা দেওয়া হয় থিওফ্রাস্টাস। তো ওনার আসলে একটা নিজস্ব নাম আছে, তাই না? ওনার নিজস্ব নামটা হলো যে টার্টামাস। এই থিওফ্রাস্টাসের যে অরিজিনাল নাম, এই নামটা হলো যে টার্টামাস। এগুলো এক্সট্রা কথাবার্তা আমরা জাস্ট বললাম। তো উদ্ভিদ বিজ্ঞানের জনকে থিওফ্রাস্টাস, এটা মনে রাখো। তো এখানে আসলে থিওফ্রাস্টাস সাহেবের নামটা জানতে হবে, যে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস, প্লাস এইটুকু জানতে হবে আর সাথে যে উনি একটা বই লেখে, ওই বইটার নাম কি। তো থিওফ্রাস্টাস সাহেব একটা বই লেখে, বইটার নাম হলো ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এটা আসলে আমরা মনে রাখবো কিভাবে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস? তো আমি জাস্ট মজা করে মনে রাখতে পারলাম যে আচ্ছা, যে উনি প্ল্যান্টসের ব্যাপার স্যাপার নিয়ে এনকোয়ারি করতে করতে একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তাহলে ফ্রাস্ট্রেট হয়ে গেছে, এটা থেকে তোমরা মনে রাখবো যে এনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই বইটা কে লেখে? এটা লেখে থিওফ্রাস্টাস সাহেব। তো এই এনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই বইটার আরেকটা অপর নাম আছে, এইটা সাধারণত পরিচিত বেশি হিস্টোরিয়া প্লান্টারাম নামে। হিস্টোরিয়া প্লান্টারাম এই নামে বেশি পরিচিত। তো এইখান থেকে থিওফ্রাস্টাসের নামটা জানবা, শুধু বইয়ের নামটা জানবা। এবার আমরা আমাদের চ্যাপ্টারের হেডলাইনের দিকে ফোকাস দেই। তো এই চ্যাপ্টারটা নামটা শুরুটাই হয় কোষ থেকে। তো আমরা এখন কোষ সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় যা কিছু জানার আছে সবকিছু আমরা জানা শুরু করব। তো প্রথমে শুরু করি কোষের যাত্রা থেকে। তো কোষের যাত্রা মনে রাখার জন্য বা কোষের যাত্রা বলার জন্য আমাদের প্রথমেই একটা বিজ্ঞানীর নাম মাথায় রাখতে হবে, সেটা হলো রবার্ট হুক। রবার্ট হুক। তো রবার্ট হুক সাহেব 1665 সালে একটা এক্সপেরিমেন্ট করেন। তার এক্সপেরিমেন্টের বেসিস ছিল এরকম যে ইনি আসলে জানতে চাইছিলেন যে কাঠের ছিপি নিডেড, তো নিডেড জিনিসটা কিভাবে পানিতে ভাসে। তো এই জন্য উনি, তখন অনুবীক্ষণ যন্ত্র ছিল, তো ওই অনুবীক্ষণ যন্ত্রটা, যে অনুবীক্ষণ যন্ত্র তার কাছে ছিল, ওইটা মোটামুটি 30x পর্যন্ত জুম করতে পারতো। তো ওর নিচে কাঠের ছিপিটা রাখছে, রাখা তখন দেখতে আসছে যে এইখানে অনেক ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পারতেছে। তাহলে ওনার সাথে সাথে মাথায় একটা জিনিস শিট করে যে উনি এরকম জেলখানায় কয়েদির জন্য এরকম রুম দেখছে, ছোট ছোট যে রুম। তো ওই রুমগুলোকে বলা হয়তো সেলুলা। সেলুলা। তো ওই সেলুলা শব্দটাকে শর্টকাট করে সেল বলা হয়। তো এইখান থেকেই সেলের উৎপত্তি, যেটা আমরা বাংলায় কোষ নামে চিনি, কিন্তু এর আসলে অরিজিনাল মিনিং হলো প্রকোষ্ঠ। আমরা সমর্থক শব্দ হিসেবে কোষ বলি। কোষ। রবার্ট হুক সাহেব ওনার এই এক্সপেরিমেন্টটা উনি একটা গ্রন্থে প্রকাশ করেন, ওই গ্রন্থকে বলা হয় মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, এটা খুব ইম্পর্টেন্ট যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটা কে লেখেন? রবার্ট হুক। মাইক্রো বা ছোট ছোট সাইজের জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে বিধায় ওনার গ্রন্থের নামটা এরকম। তো এটা মনে রাখা তোমাদের জন্য খুব একটা প্যারার হবে না। তো আমরা আবারও যদি বলি কোষের আবিষ্কারক কে? কোষের আবিষ্কারক রবার্ট হুক। তো রবার্ট হুক এইরকম, আমরা বলছি যে উনি এরকম ছোট ছোট ঘরের মতো এইরকম কোষগুলো দেখছে। তো কোষের ভিতরে কিন্তু কোনো কিছু দেখে না। আমরা এই যে ডাকলাম, এটা কি? কোষের বাইরের যে প্রাচীর, এটাকে বলি কি? কোষ প্রাচীর। তো রবার্ট হুক এক্স্যাক্টলি আসলে কি আবিষ্কার করছে? কোষ প্রাচীর আবিষ্কার করছে। পূর্ণাঙ্গ কিন্তু কোনো কোষ আবিষ্কার করতে পারে নাই, তবুও তাকে কোষের জনক বলা হয়। তো এই যে কোষ, রবার্ট হুক সাহেব যেটা দেখছে, এটা ছিল কি? মৃত কোষ। তো পূর্ণাঙ্গ যে সজীব কোষ কে দেখেন, এটা আরো একটা হুক। তো রবার্ট হুক দেখে মৃত কোষ, আর পূর্ণাঙ্গ সজীব যে কোষটা দেখে এটা হলো যে অ্যান্টনি ভন লিউয়েনহুক। সরি ভাই, এনার নামটা আমি ইংরেজিতে লিখতে পারলাম না। তো লিউয়েনহুক, লিউয়েনহুক কি করে? আমাদের পূর্ণাঙ্গ বা জীবিত কোষ পর্যবেক্ষণ করে।
তো প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করে লিউয়েনহফ। এইখান থেকে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা যে এই কোষকে কোষকে মেডিকেল টার্মে বলা হয় সাইট, সিওআইটি সাইট। তো এই সাইট হলো মেডিকেলে টার্মিনোলজি হিসেবে ইউজ করা হয়। তো এই সাইট থেকে কোষ সম্পর্কে আমরা যে পড়াশোনা করব ওইটাকে বলা হয় সাইটোলজি, সাইটোলজি বা কোষবিদ্যা। তাহলে আমরা এখন কোষ সম্পর্কে যাবতীয় যা কিছু পড়াশোনা করব সব কিছু কিসের অন্তর্ভুক্ত হবে? সাইটোলজির অন্তর্ভুক্ত হবে। তাহলে এই সাইটোলজি শুরুটাও কে করে? রবার্ট হুক। কারণ কোষ সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেয় রবার্ট হুক। তাহলে সাইটোলজির যদি জনক বলি, তাহলে সাইটোলজির জনককে রবার্ট হুক, আমাদের হুক সাহেব। আর আরেকটা ব্যাপার, আধুনিক সাইটোলজির জনক যদি বলা হয় যে আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনক হলো যে সোয়ানসন। তো যদি বলা হয় কোষবিদ্যার জনক তাহলে কি রবার্ট হুক, আর যদি বলা আধুনিক কোষবিদ্যার জনক তাহলে কি সোয়ানসন। এটা তুমি সন থেকে মনে রাখতে পারো। আসলে কি হয়, আধুনিক যুগে যারা সন বা সন্তান তারাই নিজেকে জনক বা বাপ মনে করে। তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। এই গেল কোষবিদ্যা। তো এখন আসো, কোষ সম্পর্কে আসলে অনেক অনেক বিজ্ঞানী অনেক অনেক উক্তি দেয়। তো আমরা ওইগুলো একটু হালকা পাতলা জানি। আমি নেক্সট পেজে যাই। এই যে দেখো, তোমাদের বইতে যে উক্তিগুলো দেয়া আছে কোষ সম্পর্কে, এই উক্তিগুলো আমি তুলে দিলাম এখানে। তো কি কি বলা আছে? প্রথমে যে ব্র্যাকেট সাহেব, তো ব্র্যাকেট সাহেব বলে যে কোষকে গঠনগত মৌলিক একক। তো তুমি যেহেতু ব্র্যাকেট সাহেব বলছো, আমরা এই এই তার কথাটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো এটা মনে রাখবো যে গঠনগত মৌলিক একক কে বলে? ব্র্যাকেট। এরপর আসি লোইও সিকেবিস। তো লোইও সিকেবিস কোষকে বলে জৈবিক ক্রিয়াকলাপের একক। তো ক্রিয়াকলাপটা মনে রাখবা, এখানে ছিল গঠন, এক বসে গঠনগত দিক থেকে, আর এ বসে কাজের দিক থেকে যে ক্রিয়াকলাপের একক। তো লোইও সিকেবিসের কথার মধ্যে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে অর্ধবিদ্যুৎ ঝিল্লির কথা বলা আছে। তো তুমি চাইলে এই টাইপে মনে রাখতে পারো যে দেখো, তোমাকে যদি কি অর্ধবিদ্যুৎ ঝিল্লি দ্বারা প্যাকেট করে রাখে, তুমি নিজে কি নিজেরে কি লো ফিল করবা অ্যান্ড কি সিক ফিল করবা, তাই না? প্যাকেট করে রাখলে তো লোয়ার সিক ফিল করবে যেহেতু, তাহলে অর্ধবিদ্যুৎ ঝিল্লি কথাটা যদি কারো উক্তির মধ্যে থাকে সেটা কার বলা আছে? সেটা লোই অ্যান্ড সিকেবিজের। আর শেষে আসো বিজ্ঞানী রবার্টিস। রবার্টিস কোষকে কি বলছে? সব বলছে। সে মৌলিকে বলছে, গঠনগত বলছে, কার্যগত বলছে। এর মেইনলি ফোকাস ছিল গঠনে, এর ফোকাস ছিল কাজে, আর একই গঠন কাজ সব বলছে। তো আমরা সবকিছু যখন বলি, এটা দেখো এমনি বুঝবা, এটা নামের মধ্যে রবের কথাটা বলা আছে। তো রব যেহেতু বলা আছে, তাহলে এখানে কি সব কিছুর সাথেই জিনিসগুলো সামঞ্জস্যপূর্ণ হবে। সহজভাবে মানে সবকিছু ইনক্লুডেড থাকবে তার এক কথাই। ওকে, তো এটা মনে রাখবো আমরা, রবার্টিস বলছে যে মৌলিক, গঠনগত ও কার্যগত একক কোষকে। এবার আসো কোষের আকার আকৃতি নিয়ে একটু কথা বলা যাক। দেখি এখানে। তো আকার যদি আমরা ওভারঅল চিন্তা করি, তাহলে সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা তোমরা, মাইকোপ্লাজমা। এইটা আরেকটা নাম আছে, ওইটাকে বলা হয় প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো মাইকোপ্লাজমা থেকে তোমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে রাখবা, সেটা হলো যে কোষের, আমরা জানি যে এটা একটা ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি থাকে? তো মাইক্রোপ্লাজমার কোনো কোষ প্রাচীর থাকে না। এটা এখান থেকে মনে রাখবো যে এর কোষ প্রাচীরই নাই। তো একে তো সবার কোষ প্রাচীর আছে, এর কোষ প্রাচীর নাই, এই জন্য একই আসলে সাইজে ছোট হয়ে যায়। সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। আচ্ছা, আমি রং চেঞ্জ করি। আসলে যে কোনো বড় কোষই হলো ডিম। তো উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। এটা তোমাদের মেজারমেন্ট একটু খেয়াল করো। এইটা হলো 70 × 12.5 সেন্টিমিটার পয়েন্ট, লম্বায় 17 সেন্টিমিটার, আর চওড়ায় 12.5 সেন্টিমিটার। তো মানবদেহে যদি বলি সবচেয়ে বড় কোষ কোনটা, তাহলে কি হবে? তাহলে এইখানে একটু মানে একটা ব্যাপার আছে। যদি এমনি বলা হয় সবচেয়ে বড় কোষ কোনটা, তোমাদের বইতে দেখবো বলা আছে নিউরনের কথা বলা আছে, মোটর নিউরন। ওইটা হলো লম্বায়। আর ওভারঅল চিন্তা করলে এটাও একটা ডিম। তো মানবদেহের মধ্যে ডিম কার আছে? আমাদের নারীদের আছে, সেটা হচ্ছে ডিম্বাণু। তো এই যে ডিম্বাণু, এইটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর যদি লম্বার কথা চিন্তা করি, তা লম্বার কথা চিন্তা করলে কোনটা? লম্বার কথা চিন্তা করলে নিউরন, মোটর নিউরন।
এই মোটর নিউরন লম্বায় 1.37 মিটার পর্যন্ত হইতে পারে। যেহেতু ডিম্বাণু সবচেয়ে বড় কোষ, তাহলে সবচেয়ে ছোট কোষ কোনটা? তাহলে এটা হবে শুক্রাণু। বড় কোষ আসলে মোটর নিউরন বড়টাই বেটার হবে, কারণ ডিম্বাণু তো আসলে ছেলেদের থাকে না, তো ছেলেদের বেলায় বড় কোষ কোনটা হবে? নিউরন। আবার মেয়েদের বেলায় সবচেয়ে ছোট কোষ কোনটা হবে? শুক্রাণু তো তার সবচেয়ে ছোট কোষ না, তখন তুমি আরবিসি বলতে পারো। এমনি ওভারঅল চিন্তা করলে সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু। এখানে দেখো যে সবচেয়ে বড় যে কোষগুলা, সবচেয়ে বড় কোষগুলোর মধ্যে দুইটাই কিন্তু প্রাণী কোষ চলে আসছে, প্রাণী দেহে পাওয়া যায়। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ কোনটা, তাইলে আমরা ওইটা একটু লিখি যে সবচেয়ে বড় যদি উদ্ভিদ কোষ হয়, ওইটা একটা আসলে শৈবাল। তো ওইটার নাম হলো অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া। এই অ্যাসিটাবুলারিয়া একটা শৈবাল। তো এটা কিভাবে মনে রাখতে পারো? দেখো এর নামের মধ্যে কিন্তু আবুল আছে। তো আবুলটা সাধারণত মানে সাইজেই বড় হয়, এইটা আমরা মানে বলি। এমনি কোনো কাজের কাজ নাই, কিন্তু সাইজেই বড় হয়ে আছে শুধু। এবার আসো কোষতত্ত্ব। তো কোষতত্ত্ব সম্পর্কে মানে কোষতত্ত্ব হলো যে তিনজন বিজ্ঞানী মিলে আসলে কোষ সম্পর্কে বেসিক কিছু কথা বলে, ওইগুলারে কোষতত্ত্ব বলা হয়। তো ওই তিনজন বিজ্ঞানীর নামটা ইম্পর্টেন্ট। তো তোমরা মনে রাখবে এটা, একবারে বারবার করে বলবা যে স্লেইডেন, সোয়ান আর ভার্চু। আমি লিখে দিতেছি তিনজন বিজ্ঞানীর নাম কে কে। স্লেইডেন, স্লেইডেন, তারপরে সোয়ান আর ভার্চু। স্লেইডেন, সোয়ান, ভার্চু, বারবার করে বলো, দেখবা মুখস্থ হয়ে যাবে। তিনটা বিজ্ঞানী কি কি? তিনজন, স্লেইডেন, সোয়ান আর ভার্চু। এই তিনজন মিলে কোষতত্ত্ব দেন। তো কোষতত্ত্বে আসলে কি কি বলা আছে? এখানে প্রথম তিনটা পয়েন্টে কোষকে শুধু বিভিন্ন একক বলা আছে। এক নম্বর পয়েন্টকে বলা আছে যে কোষ কিসের একক? গাঠনিক একক। আমরা আগেও যেটা বলছিলাম, তো ওই গাঠনিক একক বলা আছে, প্লাস সাথে সাথে শারীরবৃত্তীয় একক বলা আছে। শারীরবৃত্তীয় একক। আর কোষকে বলা আছে সাংগঠনিক একক। সাংগঠনিক একক। তো প্রথম পয়েন্ট কি কি? গাঠনিক, শারীরবৃত্তীয় আর সাংগঠনিক, এই তিনটা একক হলো কোষ। তারপর আসো দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে শুধু কোষকে মৌলিক একক বলা আছে, মৌলিক। তিন নম্বর পয়েন্টে বলা হলো যে কোষ বংশগতির একক, বংশগতি একক। আর আরেকটা পয়েন্ট আছে এক্সট্রা, এটা একটু ডিফারেন্ট। এটার মূল কথা হলো যে পূর্বসৃষ্ট কোষ থেকেই আসলে নতুন কোষের তৈরি হবে। একটা নতুন যে কোষ তৈরি হবে সেটা অবশ্যই কোনো না কোনো আগে অন্য কোনো কোষ দ্বারা তৈরি হইতে হবে। আমি এটা লিখে দিই। তোমাদের আজমল স্যারের বইতে এই যে আমি 4 নম্বর পয়েন্টটা লিখলাম যে কোষ কি পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষ তৈরি হয়, এইটার ক্রেডিট শুধুমাত্র ভার্চুকে দেয়া আছে। বলা আছে যে ভার্চু এই কথাটা বলছে যে পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। এখন কথা হলো যে পূর্বসৃষ্ট কোষ থেকেই যদি নতুন কোষের সৃষ্টি হয়, তাহলে প্রথম কোষ কোনটা ছিল? তো বা প্রথম কোষ কিভাবে তৈরি হইলো? তো এইটার জন্য আসলে অনেকগুলো হাইপোথিসিস দেয়া আছে, বা আমাদের তো ওইভাবে বলা নাই, কিন্তু তোমাদের লেভেলে একটা হাইপোথিসিস সম্পর্কে একটু বলা আছে, ওইটা হলো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, এই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসে কি কি বলা আছে এই ব্যাপারে আমি একটু জাস্ট হালকা একটু বলি। যেহেতু প্রথম কোষ তৈরি হয়েছে, তো প্রথম কোষটা অবশ্যই কোনো না কোনো জড় উপাদান দ্বারা তৈরি হয়। তারপর এর কথা বলা আছে যে বজ্রপাত যখন হয়, তো বজ্রপাতের সময় কি হয়? নাইট্রোজেন টাইট্রোজেন প্রকৃতিতে মুক্ত হয়। তখন দেখা যায় প্রকৃতিতে যে মিথেন গ্যাস থাকে, তারপরে অ্যামোনিয়া থাকে, তারপরে পানি, আর এই যে নাইট্রোজেন, এরা মিলিত হয়ে আমাদের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, প্রথম অ্যামাইনো অ্যাসিড। তো এরপর আবার দেখা যায় যে সমুদ্রের মধ্যে অলওয়েজ কার্বন যৌগ বা কার্বনের পলিমার তৈরি হয়। গভীর সমুদ্রে কার্বন পলিমার তৈরি হয়। তো এরা আবার মিলিতভাবে তৈরি করে ফসফোলিপিড বাইলেয়ার। আমরা জানি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে কিন্তু আমাদের সেল মেমব্রেন তৈরি হয়। তো একদিকে যেমন এইভাবে সেল মেমব্রেন তৈরি হয়, অন্যদিকে এই যে আমাদের থাকে বংশগতির ধারাটা, এইটা আরএনএর মাধ্যমে পরিবাহিত হয়। ওই দিকে আরএনএ একদম তখন শুরুর দিকে সরল আরএনএ ছিল,
তো এই আরএনএ বলো ডিএনএ বলো এরা এরকম সেল মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত হয়ে একটা নিউক্লিয়াসে পরিণত হয়। তো প্রকৃত নিউক্লিয়াস বলে তখন আমরা এটাকে। তো আমরা সেল মেমব্রেন দ্বারা আরএনএ, এটা থেকে আমরা কি পাইলাম? নিউক্লিয়াস পাইলাম। আচ্ছা, এটা আমি তোমাদের দেখাই। তো মোটামুটি দেখো, এই দ্বারা আমার একটা নিউক্লিয়াস রেডি হলো, এই সেল ওয়াল দ্বারা পরিবেষ্টিত। এরপর এখানে কি হয়, এই নিউক্লিয়াসের মধ্যে একটা বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে। তো ধরো এখানে একটা আমি এই সাইজে একটা বায়বীয় একটা ব্যাকটেরিয়া আঁকলাম। তো এই যে বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে, এই বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে এই বায়বীয় ব্যাকটেরিয়া পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া কনভার্ট হয়। বায়বীয় ব্যাকটেরিয়া কিসে কনভার্ট হয়? এটা কনভার্ট হয় মাইটোকন্ড্রিয়াতে। পরবর্তীতে এইখানে আবার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে, আরেকটা ব্যাকটেরিয়া। ধরো এখানে আমি আরেকটা ব্যাকটেরিয়া দেখাই। আমাদের এই ছিল নিউক্লিয়াস, এই ধরো আরেকটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, আর এইখানে ছিল আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া শেপের। তো এই যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আমি এই যে আঁকলাম যেটা, এইটা আমাদের কনভার্ট হয় ক্লোরোপ্লাস্টে। যেহেতু ফটোসিনথেটিক অর্গানু হিসেবে আমরা ক্লোরোপ্লাস্টকে চিনি, তাহলে এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা কিসে কনভার্ট হয়? ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়। তোমরা যারা ভেনম মুভি দেখছো তারা কিন্তু একটা ওয়ার্ডের সাথে পরিচিত, যে সিম্বায়োসিস বা যে মিথজীবিতা আমরা যেটা বলি। তো এইখানেও কিন্তু সিম্বায়োসিস হয়। এই যে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করলো, আবার অন্যদিকে যেমন ক্লোরোপ্লাস্ট প্রবেশ করলো, এই যে দুইটা দুইটা এই যে কোষকে দুইটা অঙ্গাণু হিসেবে কনভার্ট করে দিল, এই প্রসেসটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তাহলে এন্ডোসিম্বায়োসিস কি? এই যে নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষে বায়বীয় ব্যাকটেরিয়া আর যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দুইটা প্রবেশ করে যে টিকে থাকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। আচ্ছা, এবার আসো কোষের প্রকারভেদ। তো মেডিকেল এক্সামে কোষের প্রকারভেদটা খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়ালাম এর মধ্যে প্রকারভেদটাই বেশি ইম্পর্টেন্ট। তো কোষকে আসলে অনেকভাবেই ক্লাসিফাই করা যায়। তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে যদি তুমি কোষকে ভাগ করো, তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে ভাগ করলে দুইভাবে ভাগ করতে পারবো আমরা। একটা হলো যে দেহকোষ, একটা জনন কোষ। তো দেহকোষ কি করে? আমাদের দেহ গঠন করে। আর জনন কোষের কাজ কি? আমাদের গ্যামেট সৃষ্টি করে দেয়। তো দেহকোষ সাধারণত কেমন হয় আমরা জানি, ডিপ্লয়েড হয়। আর জনন কোষগুলো কেমন হয়? কোষগুলো হ্যাপ্লয়েড হয়। তো আলাদা একটা টাইপে এভাবে ভাগ করা হয়, যে একটা আমরা সেলের টাইপ যদি করি তাহলে ডিপ্লয়েড সেল বলতে পারি, হ্যাপ্লয়েড সেল, এটা একটা টাইপ হিসেবে আমরা বলতে পারি। আমাদের জননকোষ কি কি আছে আমরা জানি। জননকোষ আমাদের শুক্রাণু আর ডিম্বাণু, আর এ বাদে সব কিছুই কি আমাদের দেহকোষ। এই গেল একটা টাইপ। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো নিউক্লিয়াসের গঠনের উপর যদি ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো আদিকোষ আর একটা প্রকৃত কোষ। আদিকোষ প্রকৃত কোষ আমরা আসলে পার্থক্য আকারে পড়ার চেষ্টা করব। তো আমরা একটা সাইডে আদিকোষ লিখি আর এই সাইডে প্রকৃত কোষ। তো প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এদের সাইজ। তো আদিকোষের সাইজ সাধারণত 0.1 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়। 0.1 থেকে 5 মাইক্রোমিটার। আর প্রকৃত কোষ 5 থেকে বড় হবে, এটা 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়। এরপর আসো নিউক্লিয়াসের গঠন, যেহেতু বললাম তাহলে নিউক্লিয়াসের গঠনটাই একটা পয়েন্ট। তো নিউক্লিয়াসের গঠন আসলে যদি আমরা বলি, তো নিউক্লিয়াসের গঠন আদিকোষের বেলায় কি থাকে? সুগঠিত থাকে না। আর প্রকৃত কোষে কি থাকে? সুগঠিত থাকে। তাহলে এই যে আদিকোষে সুগঠিত থাকে না, তো এটা আসলে পুরোপুরি নিউক্লিয়াস বলতে পারবো না, আমরা বলবো নিউক্লিয়াসের মতো বা নিউক্লিয়াস লাইক। ওই টার্মটাকে বলা হয় নিউক্লিয়েড। আমি অলরেডি নিউক্লিয়েড আর প্লাজমিডের একটা পার্থক্য দিয়ে একটা ভিডিও করছিলাম। তো ওই ভিডিওতে তোমরা চাইলে পুরো কনসেপ্টটা যদি বুঝতে যাও তাহলে ওইটা দেখতে পারো। নিউক্লিয়েড ভার্সেস প্লাজমিড একটা ভিডিও আছে। তো এই ওয়েড মানে কি? মতো। তাহলে একদম পুরোপুরি নিউক্লিয়াসের মতো না, তাই নিউক্লিয়েড। আর এই নিউক্লিয়েড তাহলে কোথায় থাকবে? আদিকোষে। আসলে সুগঠিত কেন থাকে না?
কারণ নিউক্লিয়াসের এই যে বাইরে আদিকোষে আসলে কোনো আবরণই থাকে না। নিউক্লিয়াস বলো তুমি আর অন্যান্য যত অঙ্গাণু বলো, কোনো অঙ্গাণুতেই কোনো রকম আবরণই থাকে না। আবরণী থাকে না বিধায় এগুলা সুগঠিত হয় না। তো যদি আমরা নিউক্লিয়ার মেমব্রেনের কথা বলি, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন আদিকোষে কি? নিউক্লিয়ার মেমব্রেন নাই। প্রকৃত কোষে কি? নিউক্লিয়ার মেমব্রেন আছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন। এরপর যদি ডিএনএ এর কথা বলি, তো আদিকোষের যে ডিএনএ, এই ডিএনএটা সাধারণত হয় বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএ এটা হয় সূত্রাকার। অনেক বইতে দেওয়া আছে সোজা ডিএনএ, তো সোজা মানে আসলে কিছু বোঝায় না, সূত্রাকার ডিএনএ। তো এখান থেকে আরেকটু হালকা একটা ইনফরমেশন তোমরা মনে রাখবা, এই যে ডিএনএর সাথে যে প্রোটিন থাকে, এইখানের প্রোটিনটা হলো নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন। আর প্রকৃত কোষের ডিএনএর সাথে প্রোটিনটা থাকে আমরা জানি মেইনলি কি থাকে? হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন। তো এই গেল তো নিউক্লিয়াসের কথাবার্তা। আর এরপর যদি সাইটোপ্লাজমে আসি আমরা, তো সাইটোপ্লাজমে সাধারণত যে আচ্ছা কালার টাইম চেঞ্জ করি, যেসব অঙ্গাণু থাকে, তো ওই অঙ্গাণুর মধ্যে মেইনলি আদিকোষে পাওয়া যায় শুধুই রাইবোজোম। আর প্রকৃত কোষে সব ধরনের অঙ্গাণুই পাওয়া যায়। আর আদিকোষের যে রাইবোজোম এটা কেমন থাকে? এইটা থাকে 70s, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই আর প্রকৃত কোষের যে রাইবোজোম এটা থাকে 80s রাইবোজোম। এই এস এর ব্যাপার স্যাপার এগুলো আমরা রাইবোজোম পার্টে পড়বো। এই 70s আসলে কিসের মাধ্যমে তৈরি হয়? 50s আর 30s, এই দুইটা সাব ইউনিটের মাধ্যমে তৈরি হয়। আর 80sটা কিসের মাধ্যমে তৈরি হয়? 60s আর 40s, এই দুইটা সাব ইউনিটের মাধ্যমে তৈরি হয়। এই যে 70s 80s এর ব্যাপারটা, এটা আসলে কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। তো দেখো, ধরো এমন একটা অ্যান্টিবায়োটিক যে আমাদের ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে, ওই অ্যান্টিবায়োটিক ধরো শুধুমাত্র মনে করো যে 30s রাইবোজোমের উপর কাজ করতে পারে। তাহলে দেখো আমাদের বডিতে থাকে কি 60s আর কি 40s। এখন কোনো অ্যান্টিবায়োটিক যদি শুধু 30s এইটার উপরে কাজ করতে পারে, ধরো যেমন টেট্রাসাইক্লিন, তো ওই অ্যান্টিবায়োটিকটা কি করবে? শুধু আমাদের বডিতে ওই রকম স্পেসিফিক ব্যাকটেরিয়াকেই শুধু ধ্বংস করবে, আমাদের বডির কোনো কোষকে কিন্তু সে এফেক্ট করতেছে না। তো এই সব কারণে কিন্তু এই যে রাইবোজোমের টাইপটা বলবো বা আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা আবার নেক্সট পেজে যাই। এর মধ্যে একটা ব্যাপার বলা হয় না, এটা হলো যদি ইংরেজি নামগুলা। তো আদিকোষের নাম কি? আদিকোষকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। তো প্রো মানে আসলে আদি, প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষকে আমরা ইংরেজিতে কি বলি? ইউক্যারিওটিক সেল। আর ইউ মানে কি? প্রকৃত, ইউক্যারিওটিক সেল। আদিকোষে যেহেতু তেমন কোনো সাইটোপ্লাজমে অঙ্গাণুই থাকে না, তাহলে কোষীয় কঙ্কালের কথা যদি বলি আমরা, তা কোষীয় কঙ্কাল এটাও কিন্তু আদিকোষে থাকবে না। আদিকোষে কোষীয় কঙ্কাল থাকবে না, কিন্তু প্রকৃত কোষে কোষীয় কঙ্কাল থাকবে। আচ্ছা এরপর আসো আমরা দুইটা টার্ম দেখি। একটা হলো যে অপেরণ। তো অপেরণ আসলে কি? এটা আদিকোষের যে জিন আছে, এই জিনের একটা ইউনিট। এখানে গাঠনিক জিন আছে, তারপরে ধরো চালক জিন, উদ্দীপক জিন, নিয়ন্ত্রক জিন, এরকম 4 ধরনের জিন আছে। তো এই 4 ধরনের জিন একত্রে একটা ইউনিট হিসেবে কাজ করে, ওই ইউনিটকে বলা হয় অপেরণ। তো এইটা তাহলে কি অবশ্যই আদিকোষে পাবো, প্রকৃত কোষে পাবো না। আরেকটা টার্ম আমাদের এইটা হলো যে ইন্ট্রন্স। অপেরণ ইন্ট্রন্স এই দুইটা সম্পর্কে আমরা ডিটেলসের সামনে আলোচনা করব। এই ইন্ট্রন্সটা এইটা হলো প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আদিকোষে কিন্তু ইন্ট্রন্স থাকে না, এটা খেয়াল করবা। আদিকোষে কোনো ইন্ট্রন্স থাকে না, প্রকৃত কোষে পাওয়া যায়। এই ইন্ট্রন্স কি আমরা সামনে আসলে জানবো। এটা হলো আমাদের এই যে নিউক্লিওটাইড যে সিকোয়েন্সগুলো থাকে, তো যে সকল সিকোয়েন্স তোমার এক্সপ্রেস করতে পারে ওই সব সিকোয়েন্সকে বলা হয় এক্সন্স। আর যারা এক্সপ্রেস করতে পারে না কোনো জিন, তাদের বলা হয় ইন্ট্রন্স। তো অপেরণ ইন্ট্রন্স গেল। এরপর ধরো আর কোষ বিভাজনের কথা যদি বলি, এখানে এদের ক্ষেত্রে কি অ্যামাইটোসিস হয়। তো মানে কি আসলে নাই, মাইটোসিস অ্যাটলিস্ট হয় না। আর এখানে মাইটোসিস মিওসিস দুইটাই হয়। দুঃখিত আমি একটু বানান ভুল লিখছি হয়তো। আচ্ছা যাই হোক, ব্যাপার না। এরপরে শ্বসন বা রেসপিরেশনের কথা যদি বলি, তো এইখানে এদের রেসপিরেশন হলো যে অ্যানারোবিক আর বা অবাত শ্বসন। আর এদের ক্ষেত্রে কি হয়? অ্যারোবিক বা সবাত শ্বসন। পয়েন্টগুলো একটু লিখে দেই। এরপর ইম্পর্টেন্ট হলো এদের উদাহরণ। তো এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, স্পেশালি আদিকোষের এক্সাম্পলগুলো। তো আদিকোষের মধ্যে কী কী আছে? এই যে ব্যাকটেরিয়াগুলো, মাইক্রোপ্লাজমার কথা আমরা বললাম। তো মাইক্রোপ্লাজমা,
তারপরে তোমাদের এমনি অন্যান্য যেসব ব্যাকটেরিয়া, ইকোলাই, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন এলজে বলি আমরা যেগুলারে, এরা কি সবাই আদিকোষী। আর প্রকৃত কোষী আসলে সবগুলাই, এই যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপর নগ্নবীজ, আবৃতবীজী, সবাইকেই প্রকৃত কোষী উদ্ভিদ। তো প্রকৃত কোষ, প্রথম যে প্রকৃত কোষ ওইটা একটু এখানে আমি লিখে দিতে পারি। প্রথম প্রকৃত কোষ হলো একটা লোহিত শৈবাল, এটা একটা নাম আছে, নামটা একটু কঠিন, নামটা হলো বনজিওমরফা পিউবিসেন্স। আমি লিখে দেই, এটাও চাইলে ইজিলি মনে রাখা যায়। এই যে নামের মধ্যে দেখো পিউবিসেন্স ওয়ার্ডটা আছে, এই পিউবিসেন্স মানে কি পিউবার্টির সাথে রিলেটেড, পিউবার্টি বা বয়ঃসন্ধিকালের সাথে রিলেটেড। তো দেখো আদিকোষের যারা ছিল এরা কিন্তু আদি বা বাচ্চা, তাই না? এই প্রথম একটা তুমি বড় মানুষ পাইছো, মাত্র বয়ঃসন্ধিকালে উঠছে, তো এইটাই কি হবে, প্রথম কোষ হবে। তো এটার নাম কি, বনজিওমরফা পিউবিসেন্স। আচ্ছা, আরেকটা পার্থক্য আছে যেটা, সেটা হলো যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। আমরা একটু লিখে দেই, এই পার্থক্যটাই করা হয় আসলে এই যে কোষ প্রাচীর আর ক্লোরোপ্লাস্টের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে। তো কার কোষ প্রাচীর আছে আর কার কোষ ঝিল্লি বা ক্লোরোপ্লাস্ট আছে এগুলা। তো কোষ প্রাচীর কার থাকে, উদ্ভিদ কোষের। তো আমরা যদি কোষ প্রাচীরের কথা বলি, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে সচরাচর থাকে না। এরপর আসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টও কি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আর তারপর আসে কোষ গহ্বর। তো কোষ গহ্বর সাধারণত উদ্ভিদ কোষে থাকে, আর প্রাণী কোষে থাকে না, থাকলেও খুবই ক্ষুদ্র। তারপর আমরা জানি যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, এস্টার্স, এস্টার্স হিসেবে সঞ্চিত থাকে। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। আমাদের বডিতে আবার ফ্যাটও জমা থাকে, গ্লাইকোজেন প্লাস ফ্যাট। সবকিছু তো দেখলাম উদ্ভিদ কোষে থাকে, তো প্রাণী কোষে কি এমন এক্সট্রা থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রোসোম। এটা মনে রাখবা, সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোম উদ্ভিদ কোষে থাকে না, এটা হলো যে প্রাণী কোষের বৈশিষ্ট্য। এই গেল ওভারঅল কোষের প্রকারভেদ। তো এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো থেকে মেডিকেলে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো এইটা একটু ভালোভাবে তোমরা এগুলো পড়বা, ইজি জানি, তাও তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত।